আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাহিত্য শিল্প ও সংস্কৃতির ইতিহাসের বাঙালির চিত্রকলা থেকে মাত্র 3টি বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমরা যদি বাঙালির চিত্রকলা থেকে মাত্র এই 3টি বড় প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে এখান থেকেই তোমরা যে কোনো একটা বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এর পরের ভিডিওগুলিতে আমি উচ্চ মাধ্যমিকের আরও অন্যান্য সাবজেক্টগুলি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ সাজেশন এই চ্যানেলে আপলোড করব। আর তুমি যদি সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে এখান থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখে নাও বাঙালির চিত্রকলা থেকে তোমরা যে 3টি প্রশ্ন সব থেকে ভালোভাবে পড়বে। তো দেখে নাও 1 নম্বরে, বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটি এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স প্রবল থেকে প্রবলতর, তাই তোমরা এই প্রশ্নটি সবার প্রথমে বাঙালির চিত্রকলা থেকে ভালোভাবে পড়বে। তো দেখে নাও 1 নম্বরে, বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। তো উত্তর প্রথমেই পয়েন্ট করে নেবে ভূমিকা। বাংলার চিত্রকলার ইতিহাসে লোকশিল্প বিশেষত পটশিল্প নিয়ে কাজ করে যে বাঙালি চিত্রকর বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন তিনি হলেন যামিনী রায়। তিনি অবশ্য ছবি আঁকা শুরু করেছিলেন ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে। পরে তিনি আকৃষ্ট হন পটশিল্পমূলক পটচিত্রে। তারপর পয়েন্ট করবে পরিচয়। যামিনী রায়ের জন্ম বাঁকুড়া জেলার বেলিয়াতড় গ্রামে 1887 সালে। তিনি জন্মসূত্রে চিত্রচর্চার উত্তরাধিকার ছিলেন। তার ছবির বিশেষত্ব হল 1 নম্বর পয়েন্ট, রঙের ব্যবহার। যামিনী রায়ের বেশিরভাগ ছবি সমতল রঙে আঁকা। পরবর্তীকালে জল রঙে কিছু ছবি এঁকে তিনি ছবির গুরুত্বকে উচ্চস্তরে পৌঁছে দেন। তারপর পয়েন্ট করবে পটচিত্রের প্রকৃতি। তার পটচিত্রে চিত্রিত মানুষজন, পশু পাখির অবস্থান রয়েছে পূর্ণ পট জুড়ে। সমতল ব্যাকগ্রাউন্ডে থাকে ছোট বড় অলঙ্করণ। তারপর 3 নম্বর পয়েন্ট, ছবির বিষয়। যামিনী রায়ের ছবির বিষয় ছিল বৈচিত্র্যময়। রামায়ণ মহাভারতের নারী পুরুষ, যীশুখ্রিস্ট, পশু পাখি ইত্যাদি অনেক কিছুই ছিল তার সেই ছবির কেন্দ্রে। 4 নম্বর পয়েন্ট, চিত্রকলার চর্চা। 1934 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে তার ছবি ভাইসরের স্বর্ণপদক লাভ করে। বাউল, বৈষ্ণব, সাঁওতাল, মাতৃমূর্তি, রামায়ণ ও অন্যান্য বেশ কিছু তার বিখ্যাত ছবি পাওয়া যায়। তারপর সবার শেষের পয়েন্ট করে নেবে উপসংহার। ছবি আঁকার ধরনে, লোকশিল্পের ব্যবহারে, তেল রঙের ও জল রঙের ব্যবহারে ভারতীয় চিত্রকরদের মধ্যে থেকে তিনি একেবারে আলাদা। সেখানেই তার বড় সার্থকতা। সেই সার্থকতাই যামিনী রায়কে 1955 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে উত্তর লেখো, তাহলে কিন্তু তোমরা 5-এর মধ্যে 5 পেতে বাধ্য। তারপরে দেখে নেব বাঙালির চিত্রকলা থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো দেখে নাও, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নটিও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নটিও অনেক গুরুত্ব দিয়ে পড়বে। তো দেখে নাও উত্তর, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ একটি স্মরণীয় নাম। তারপর পয়েন্ট করে নেবে প্রাথমিক শিক্ষা। ছেলেবেলায় বাড়ির দেওয়ালে টাঙানো দেবদেবীর ছবি নকল করে এবং কুমোরপাড়ার কুমোরদের মূর্তি গড়া দেখে তিনি ছবি আঁকা ও মূর্তি নির্মাণের প্রাথমিক শিক্ষা নেন। পরবর্তীকালে অসামান্য ভাস্কর ও চিত্রকর হিসেবে তিনি অসাধারণ দক্ষতা দেখান। তারপরের পয়েন্ট করবে ভাস্কর্যে অবদান। প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় 1920 খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইজকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। এখানে আচার্য নন্দলাল বসুর সংস্পর্শে আসার পর তার শিল্পচর্চায় উন্নতি হয়। সাধারণত গ্রামীণ মানুষই তার ভাস্কর্যের মূল বিষয়বস্তু। সাঁওতাল দম্পতি, হাটের পথে সুজাতা, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব তার কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য।
তারপর পয়েন্ট করে নেবে চিত্রকলায় অবদান। তেল রং ও জল রঙে রামকিঙ্কর বেশ কিছু ছবি এঁকেছিলেন। তার অধিকাংশ ছবি ছিল প্রকৃতিক কেন্দ্রিক। গ্রামের সাধারণ মানুষের জীবন তার ছবির মূল বিষয়। গ্রীষ্মের দুপুর, শরৎকাল, কাজের শেষে সাঁওতাল রমণী তার কয়েকটি উল্লেখযোগ্য চিত্র। তারপরে তোমরা একটু প্যারা করে নেবে। ছাত্র ও শিক্ষক হিসেবে কলা ভবনে তার জীবন কেটেছে। দরিদ্র অবস্থা কাটিয়ে দেশের উজ্জ্বল ছবিকে সমগ্র বিশ্বের কাছে উপহার দিয়ে গেছেন তিনি। তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ পদ্মভূষণ 1970 এবং দেশিকোত্তম 1976 প্রভৃতি পুরস্কার লাভ করেন। এরপরেই দেখে নেব বাঙালির চিত্রকলা থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কিন্তু তার আগে তোমাদের একটা কথা আবারও জানিয়ে রাখতে চাই, এর আগের একটি ভিডিওতে আমি বাংলা গানের ধারা থেকে 3টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। তাই বন্ধুরা, তোমরা যারা বাংলা গানের ধারা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তরের সাজেশনটি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা এই ভিডিওটি শেষে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই বাংলা গানের ধারার ভিডিওটি দেখে নেবে। তো দেখে নাও বাঙালির চিত্রকলা থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক তথা আধুনিক ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক। তারপরে পয়েন্ট করে নেবে চিত্ররীতিতে দোলাচলতা। পাশ্চাত্য চিত্ররীতির প্রতি আকর্ষণে তিনি ইতালিয়ান শিল্পী গিলার্ডি, ইংরেজ শিল্পী পামার এবং জাপানি শিল্পী টাইকানের কাছে প্রথাগত ও নিয়মানুগ চিত্ররীতির শিক্ষা গ্রহণ করেন। শিল্পচর্চায় প্রথম পর্যায়ে ড্রয়িং, অয়েল পেন্টিং, জল রং ইত্যাদি মাধ্যমে চিত্র অঙ্কন করেন। এরপর আইরিশ ইলুমিনেশন ও মুঘল মিনিয়েচারের সঙ্গে পরিচিত হওয়ার পরে তার শিল্পীসত্তার দোলাচলতা দেখা যায়। রবীন্দ্রনাথের পরামর্শে বৈষ্ণব পদাবলীকে বিষয় হিসেবে আত্মবিকাশের পথ খুঁজে পান। তারপর পয়েন্ট করবে শিল্পরীতির বৈশিষ্ট্য। জল রঙে ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকার মাধ্যমে তার শিল্পচর্চার দক্ষতা প্রকাশ পায়। তার ছবির মূল প্রাণশক্তি ছিল অনুভূতি গ্রাহ্যতা, যা রঙের পেলব অনুভূতি জগতে এক আশ্চর্য চিত্রধর্মিতা নিয়ে বিখ্যাত হয়ে উঠেছে। তারপর পয়েন্ট করবে শ্রেষ্ঠ চিত্রকলা। বৈষ্ণব পদাবলিক কেন্দ্রিক বিখ্যাত চিত্র শ্বেত অভিসারিকার পাশাপাশি কৃষ্ণলীলা সিরিজ, ভারতমাতা প্রভৃতি ছবিগুলি ছিল তার উল্লেখযোগ্য। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এর পরের ভিডিওগুলিতে আমি উচ্চ মাধ্যমিকের আরও সকল সাবজেক্ট থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ সাজেশন এই চ্যানেলে আপলোড করে রাখবো। আর তুমি যদি সেই সাজেশনগুলি ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং ভিডিওটির শেষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য অনেক বড় খুশির খবর। তো শুনে নাও। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, কিন্তু পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টিউশন পড়তে পারো না। সেই সকল পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা ভেবে তোমরা যারা কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদেরকে নিয়ে 4 মাসের একটা কোর্স শুরু করেছি। এই কোর্সে আমি উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, সংস্কৃত, এডুকেশন প্রভৃতি সাবজেক্ট থেকে খুব কম প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল সেন্ড করব এবং তার সাথে থাকবে লাইভ ক্লাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত। তাই তোমরা যারা এই কোর্সে এডমিশন নিতে চাও তোমাদের 4 মাসের জন্য মাত্র 249 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা বছরও তোমরা যারা কিছুই পড়াশোনা করোনি তারাও যদি এই কোর্সে এডমিশন নিয়ে 5 মাস আমার পরামর্শ মতো ভালোভাবে পড়াশোনা করো তারাও এইচএস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে।
তাই তোমরা যারা এই 4 মাসের কোর্সে এডমিশন নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। খুব কমজন ছাত্রছাত্রী এই সুযোগটি পাবে, তাই আবারও বলতে চাই, তোমরা যারা শেষের এই কয়েক মাস ভালোভাবে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো।